আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2026 যারা তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সময় খুবই কম। আর মাত্র প্রায় 1 মাস সময় আছে। তোমাদের 2 জুলাই থেকে পরীক্ষা হওয়ার কথা। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় আগে অনেকে অনেক পড়াশোনা করেছো, এই শেষ মুহূর্তে এসে যারা পড়াশোনায় আগের তুলনায় একটু কম করবে, মনোযোগ কম থাকবে, আলটিমেটলি তাদের পরীক্ষা এত ভালো হবে না। তো এই মুহূর্তে যারা ভালো করে এবং পরিকল্পনা মাফিক পড়তে পারবে তাদের পরীক্ষা অনেক ভালো হবে। কথাই আছে, শেষ ভালো যার সব ভালো তার। বিষয়টা এমন নয় যে আগে একেবারে পড়াশোনা না করে এখন ভালো করা যাবে। অবশ্যই আগে পড়াশোনা থাকতে হবে। এখন এই মুহূর্তে শেষ মুহূর্তে 1 মাস সময় হাতে আছে। এই সময়টা যদি তোমরা খুব ভালোভাবে কাজে লাগাও তাহলে আমার বিশ্বাস তোমরা সবাই অনেক ভালো করবে। তো তোমাদের জন্য শুভকামনা। আর বিশেষ করে তোমরা রুটিন ওয়াইজ পড়াশোনা করবে। রুটিনটা দেখে যে পরীক্ষার আগে তোমার ছুটি কম, এই পরীক্ষাগুলো আগে থেকে গুছিয়ে রাখবে। কারণ ধরো ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র অনেকগুলো অধ্যায়, প্রায় 10টা করে অধ্যায় তোমাদের পড়তে হবে। তো 10টা অধ্যায় তো পরীক্ষার আগে সবগুলো ভালো করে সব A to Z পড়া সম্ভব না। এই কারণে আগে থেকে যদি গুছানো থাকে, পড়া থাকে, তো পরীক্ষার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট বা কঠিন বিষয়গুলো একটু হাতে নাতে করলে বাকিগুলো চোখ বোলালেই হয়ে যাবে। তো আমার কথা হলো যে তোমরা খুবই মনোযোগ সহকারে এই সময়টা ইউটিলাইজ করবে। তো তোমরা রুটিনটা একটু খেয়াল করলে দেখবে পদার্থবিজ্ঞানে যে রুটিনটা, এখানে আমরা একটু দেখি রুটিনটার মধ্যে কি আছে। দেখো এখানে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আগে, এখানে আমরা যদি বড় করে দেখি, প্রথম পত্রের আগে শুধুমাত্র 2 দিন বন্ধ আছে, অর্থাৎ 13/7/2026 তারিখে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা, আর 15/7/2026 সালে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা। তাহলে দেখো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আগে বন্ধ মাত্র 1 দিন, প্রথম পত্রের আগে 2 দিন। তাহলে তোমার দ্বিতীয় পত্রটা তুলনামূলকভাবে যদি একটু গুছিয়ে রাখো, তোমার 1 দিন হাতে থাকলেও তোমরা এটা কভার করতে পারবে। আর পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যেহেতু তুলনামূলক 2 দিন ছুটি আছে, তুলনামূলক বেশি সময় আছে, আশা করি তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র আগে থেকে গুছানো থাকলে শেষ করে ফেলতে পারবে। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে পড়াশোনাটা রেগুলার করতে হবে। রেগুলার যদি না করো তাহলে শেষ করা সম্ভব না। তো আমার তোমাদের কাছে কথা এটা থাকবে, যাদের যে সিলেবাসটা এখনও শেষ হয় নাই, হ্যাঁ, সেই সিলেবাসটা এখনও 1, 2 বা 3 সপ্তাহ সময় নিয়ে এই সিলেবাসটা আগে কমপ্লিট করা থাকলে পরীক্ষার আগে ভালোভাবে শেষ করতে পারবে। তো এতটুকুই কথা ছিল। আর পদার্থবিজ্ঞান সম্পর্কিত কোনো সমস্যা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই সেগুলো আমাকে বলবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের দিনাজপুর বোর্ড 2025 সালে প্রশ্নটা এসেছিল, এটা নিয়ে একটু আলোচনা করব। কয়েকজন বলেছিল যে এই প্রশ্নটা যদি সলভ করে দেওয়া যায়, এই ধরনের প্রশ্ন, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে একটু দেখো যে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। আমরা যদি খেয়াল করে দেখি যে দেখো শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসারের উৎপাদকের মান 1.65, 80 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলবাষ্পের চাপ যথাক্রমে 15.48 মিলিমিটার, 25.25 মিলিমিটার, 28.45 মিলিমিটার এবং 31.85 মিলিমিটার পারদ। তাহলে এখানে প্রথমে বলা হয়েছে যে গ নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি,
যে উদ্দীপক অনুসারে আপেক্ষিক আর্দ্রতা কত হিসাব করো। তাহলে আমরা যদি আপেক্ষিক আর্দ্রতা প্রথমে দেখি তাহলে আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু আর সমান, আমরা কি জানি যে আর সমান এফ বা এফ ইন্টু 100%, তাই না? তাহলে এখানে এই আরটা হলো তোমার আপেক্ষিক আর্দ্রতা, আর তোমার এফটা হলো শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফটা হলো বায়ুর তাপমাত্রা জলীয় বাষ্পের চাপ। তাহলে আমার শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ কত এটা আমার প্রথমে বের করতে হবে। তাহলে এখানে কি শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে, মানে শিশিরাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ শিশিরাঙ্কটা কত, অর্থাৎ কত তাপমাত্রাকে আমরা শিশিরাঙ্ক ধরব, দেওয়া নাই। এই কারণে আমাদের কিন্তু দেওয়া আছে শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার এর পাঠ কত 30 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্ব বা আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং গ্লেসিয়ার উৎপাদক দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে শিশিরাঙ্ক বের করতে পারি, যে আমরা জানি শিশিরাঙ্ক থিটা ইজ ইকুয়াল টু থিটা সমান কি জানি থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। ওকে, তাহলে এখানে থিটা 1 বলতে বোঝাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 জি এর মান হল 1.565, আর এখানে 30 মাইনাস 28, তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা এটা বলব 26.7 ডিগ্রি সেলসিয়াস। এইটা হলো আমাদের শিশিরাঙ্ক। কিন্তু আমাদের যে প্রত্যেকটা তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ এখানে দেওয়া আছে, 26-এর মানটা দেওয়া আছে, 28-এর মান দেওয়া আছে, কিন্তু 0.7-এর জন্য আমরা শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ যদি আমরা নির্ণয় করি তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কী নির্ণয় করব 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। তাহলে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপটা কত, তাহলে এখানে দেওয়া আছে, দেখো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ হলো 25.25 মিলিমিটার। তো আমরা এককটা পরে লিখতে পারি প্লাস, এখন দেখব 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত। তাহলে যেহেতু এখানে আমরা 0.7 ডিগ্রি সেলসিয়াস বের করব, যে পাশাপাশি দুইটা দেখো তাপমাত্রার মান এখানে দেওয়া আছে, একটা হলো 28 আর একটা হলো 26। তাহলে 28-এর জন্য কত, 28-এর জন্য 20 এখানে লিখব 28, অর্থাৎ যে দুইটা তাপমাত্রার পার্থক্য নেব এই দুইটা তাপমাত্রার জন্য চাপ কত এটা আমরা একটা থেকে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব, এবং এইটা হলো 30 আর এটা হলো 28-এর জন্য, তাহলে তাপমাত্রার পার্থক্য হলো কত, এখানে 2, এখানে হবে 2। তাহলে আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বের করব, 0.7-এর জন্য, এখানে 0.7 বললাম। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা বের হবে সেই মানটা হলো 26.37 মিলিমিটার মার্কারি বা পারদ। তাহলে আমরা এফের মান বের করে ফেলেছি। তাহলে বায়ুর তাপমাত্রা অর্থাৎ শুষ্ক বাল্ব থার্মোমিটারের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটাকে আমরা বলি বায়ুর তাপমাত্রা। তাহলে বায়ুর তাপমাত্রার চাপ অর্থাৎ শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কত আছে আমরা একটু যদি খেয়াল করি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে হলো তোমার কত, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে হলো 31.85 মিলিমিটার মার্কারি। তাহলে এখানে আমরা আর এর জায়গায় মানটা বসাবো, আর ইজ ইকুয়াল টু এফ বাক এফ ইন্টু 100%। তাহলে এই দেখো শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ কত, 26.85 ভাগ কত 31.85 ইন্টু 100%। তাহলে এখানে আমাদের মান কত বের হবে, এখানে আসবে হলো 82.79%। এর মানে আমার গ নম্বরে যা বলেছিল যে উদ্দীপক অনুসারে আপেক্ষিক আর্দ্রতা হিসাব করো, তাহলে উদ্দীপক অনুসারে আপেক্ষিক আর্দ্রতা হবে 82.79%। তো প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের এটা হলো আমি একটা সমস্যার সমাধান করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে যদি সেটা বলো, তাহলে অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্যাটা সমাধান করার জন্য। অবশ্যই মনোযোগ সহকারে যাদের সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।